ওয়েলকাম টু জিপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমি পরিবেশের যে মডেল স্কুলগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করব। আজকে আমি তোমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি আমি সম্পূর্ণ আলোচনা করব। এই মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রটি আমি 100% আমি আলোচনা করব। চলো আজকের দেখি প্রথম প্রশ্ন কি আছে। এই মধ্যশিক্ষা পর্ষদের প্রথম প্রশ্ন রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেটা রয়েছে 1 × 10 = 10 মার্কসের থাকবে। বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে যে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য, তাহলে নিচের যে 4টি অপশন আছে তার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমি নিচে অলরেডি অ্যান্সারটা লিখে দিয়েছি। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায় সেটি হলো কোনটা হবে তোমাদের সঠিক উত্তর? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ই হচ্ছে সঠিক উত্তর। সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কি হচ্ছে? সোমাটোট্রপিক হরমোন। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে এন অর্থাৎ সোডিয়ামের একটা পরমাণু বলা হচ্ছে এন, বলা হচ্ছে সোডিয়ামের একটি পরমাণু হচ্ছে তোমাদের এন 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 এ, নিচে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11 আর ভর সংখ্যা হচ্ছে 23। এর বলা হচ্ছে নিউট্রন সংখ্যা কত হবে। দেখো এই নিউট্রন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বাদ দিলে যে মান বেরোবে সেটা হচ্ছে তোমাদের ভর সংখ্যা। কেমন? কত হচ্ছে আমরা 23 থেকে যদি আমরা ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বাদ দিই সেক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এক্ষেত্রে 11 বাদ দিলে কত হচ্ছে? 23 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে? 12। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত হবে? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, 12। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে এ ও অন্যটির গায়ে লেখা আছে বি, কিন্তু এ বলের উপাদানের ঘনত্ব বি বলের ঘনত্বের তুলনায় বেশি। দুটি বলকেই জলে সম্পূর্ণ ডোবানো হলো, তাহলে কোন উক্তিটি সঠিক? লেখা আছে অপশন নম্বর এ। দেখো এ হচ্ছে এ এর উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে বি এর উপর ক্রিয়াশীল প্লবতা মানের মান বেশি হবে, আর বি হচ্ছে বি এর উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে এ এর উপর ক্রিয়াশীল প্লবতা বলের মান বেশি। আর অপশন সি হচ্ছে এ ও বি এর উপর একই পরিমাণ প্লবতা বল কাজ করে। অপশন ডি হচ্ছে এ ও বি এর উপর কোনো প্রকার প্লবতা, এটা হচ্ছে বল, কেটে দাও এটা বল কাজ করে না। বুঝছে? এটা হচ্ছে এর মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। কি বলা আছে যে এ এর উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে বি এর উপর ক্রিয়াশীল প্লবতা মানের বলের মান বেশি। যেহেতু মনে রাখবে বস্তুর ভরের থেকে প্রবণতা যদি দ্রবণ দুটি যদি যার ঘনত্ব বেশি হবে, তাহলে সমধর্মী বল যদি হয় সেক্ষেত্রে যার ঘনত্ব বেশি হবে তার প্লবতা কম হবে, আর যার ঘনত্ব যে দ্রবণের ঘনত্ব কম হবে তার প্লবতার মান কম হবে। বোঝা গেছে? আর যার ঘনত্ব বেশি হবে তার প্লবতা বেশি হবে। বোঝা গেছে? এবার চলো এটা হচ্ছে অপশন নাম্বার ই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে কোন কথাটি ভুল। বলা হচ্ছে কোন কথাটি ভুল। বলা হচ্ছে জিঙ্ককে গাঢ় NaOH সহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কোনটি ভুল বলছে? ভুল বলতে এখানে তোমাদের 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা হবে, কোনগুলো সঠিক হবে কোনটা ভুল হবে। এখানে বলছে একটি মাত্র ভুল হবে 4টি অপশনের মধ্যে, সেটা হচ্ছে কোনটি? দেখো জিঙ্ককে গাঢ় NaOH সহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়, এটা কিন্তু সত্য। অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত করে হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়, এটাও সত্য। অপশন সি হচ্ছে দেখো জলে সালফার ডাই অক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল, লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাই অক্সাইডকে ক্ষারীয় বলা হয়। এটাও ক্ষারীয়। এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভুল। দেখো ক্ষারীয়ধর্মী হবে না, এটা হচ্ছে ভুল হবে। যে সালফার ডাই অক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল, লিটমাসের রং লাল করে, লাল হলে জানি আমরা সেটা অ্যাসিড হয়, অ্যাসিড গ্রুপের অন্তর্গত। তাই সালফার ডাই অক্সাইডকে ক্ষারীয়ধর্মী বলা যায় না, এটা হচ্ছে অ্যাসিড ধর্মী বলা হবে। এটা কি হবে? অ্যাসিড ধর্মী। কেমন? অ্যাসিড ধর্মী হবে। সেই জন্য এটা হবে তোমাদের ভুল অপশন। অপশন সিটা সঠিক উত্তর, এটা হচ্ছে ভুল। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা।
পরের প্রশ্ন বলা হচ্ছে যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো তোমাদের অপশন নম্বর 4টির মধ্যে তোমাদের সঠিক হবে লাইসোজোম। এই লাইসোজোম এই অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হয়, বুঝা যাচ্ছে? এই লাইসোজোম তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম কি? যে দেখো আমেরিকা রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে তারা থাকে তাদের বলা হয় কি? পুয়েবলা বলা হয়। অপশন নম্বর বি সঠিক উত্তর, পুয়েবলা। পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন বলা আছে যে কার্কিউমিন যৌগটি পাওয়া যায় কিসে? যে অপশন নম্বর 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অপশন নাম্বার হচ্ছে তোমাদের বি সঠিক উত্তর, হলুদে থাকে। অপশন নম্বর বি সঠিক উত্তর, হলুদে। কিসে থাকে? হলুদে থাকে তোমাদের সঠিক উত্তর, হলুদে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলছে? মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে নাইট্রোজেনযুক্ত বলা হচ্ছে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেই অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে যে ব্যাকটেরিয়া সেটি হলো কোনটা? রাইজোবিয়াম, না নাইট্রোসোমোনাস, না ক্লস্ট্রিডিয়াম, না হচ্ছে তোমাদের ইস্চেরেচিয়া কোলাই, ইস্চেরেচিয়া কোলাই। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি সঠিক উত্তর হবে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস হচ্ছে সঠিক উত্তর, বুঝা যাচ্ছে? নাইট্রোসোমোনাস। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে কি দেখো অপশন নম্বর এই 10 থেকে দেখো, 10 থেকে শর্ট এমসিকিউটা দেখো। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? আমরা জানি CO2 প্রধান গ্রিনহাউস গ্যাস, আর CH4 মিথেন এটাও একটা অন্যতম গ্রিনহাউস গ্যাস, আর N2O নাইট্রাস অক্সাইড হচ্ছে এটাও গ্রিনহাউস গ্যাস, আর O2 হচ্ছে অক্সিজেন, কিন্তু এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। অপশন নম্বর ডিটা হবে সঠিক উত্তর, O2, বোঝা গেছে? পরের প্রশ্ন 2 নম্বর বা 2 দিকের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। এটাও প্রতিটা প্রশ্নের মান 1 করে আছে। দেখো প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না? রংধনু দেখতে পেতাম না, যাকে আমরা রংধনু বলি। আর আর কি অপটিক্যাল ফাইবারের কাজ হতো না, মরীচিকা হতো না, বুঝেছে? রামধনু দেখতে পেতাম না, মরীচিকা হতো না, অপটিক্যাল ফাইবারের কাজই হতো না, বুঝেছে? এই ইত্যাদি কাজগুলো আমাদের অসম্পূর্ণ থেকে যেত যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা যদি না ঘটতো। পরের প্রশ্ন দেখো, 2 দিকের প্রশ্ন। নখ ও চুলের প্রান্তদেশের কোষগুলি বারবার বিভাজিত হয়ে নখ আর চুলের বৃদ্ধি ঘটায়। এই কোষগুলিকে কোন অঙ্গাণু খুব সক্রিয় থাকে? এটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে কি? রাইবোজোম অঙ্গাণুটি সক্রিয় অবস্থা থাকে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। একটি পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় 3টি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি আর কোনটি অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক? দেখো কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি হবে কঠিন অবস্থায়, আর গ্যাসীয় অবস্থায় হবে এটা হবে না গ্যাসীয় অবস্থা হবে। গ্যাসীয় অবস্থায় অণুগুলোর গড় দূরত্ব সর্বাধিক। গ্যাসীয় অবস্থায় অণুগুলোর গড় দূরত্ব কিন্তু সর্বাধিক হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 4 নম্বর প্রশ্ন দেখো, 2 থেকে 4 নম্বর প্রশ্ন হচ্ছে পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ না অবশীর্ষ? এটা হবে সঠিক উত্তর, সমশীর্ষ। পুকুরের জলে যে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ না অবশীর্ষ? সেটা হবে তোমাদের সমশীর্ষ। তারপরে প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্বে বেঁচে থাকতে পারে। সেটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কম উষ্ণতায় বেঁচে থাকতে পারে, বুঝেছে? কম উষ্ণতায় ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, বুঝেছে? চলো পরের প্রশ্ন থেকে, স্ত্রী দেহের ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরের বদল আনে কোন হরমোন? ইস্ট্রোজেন। কেমন? ইস্ট্রোজেন হরমোনটা স্ত্রী দেহের ত্বকের নিচে যে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরের বদল আনে কোন হরমোন? ইস্ট্রোজেন হরমোন, বুঝেছে? চলো পরের প্রশ্ন চলো, বিকল্প শক্তি দুটি উৎসের নাম বলো। আমরা যেটা সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো হচ্ছে বিকল্প শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি হচ্ছে এদের বিকল্প শক্তি, কেমন? পরের প্রশ্ন দেখো, তারা মাছ চলাফেরা করে কিসের সাহায্যে? আমরা জানি নালীপথের সাহায্যে তারা মাছ চলাচল করে। নালীপথের সাহায্যে তারা মাছ চলাচল করে। চলো পরের প্রশ্ন কি আছে একটু দেখে নিই আমরা। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি আছে? গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী হচ্ছে কি? পিপারিন নামক একটি উপাদান বা যৌগ। পিপারিন নামক যৌগ বা পিপারিন নামক একটি উপাদান কিন্তু এর জন্য গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী, হয়েছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে হাইড্রোজেন। 10 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো। হাইড্রোজেনের দুটি শিল্প ব্যবহারে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের কাজে লাগে। হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার হচ্ছে, একটি হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন এবং
2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির প্রক্রিয়াকরণ, বোঝা যাচ্ছে? জীবাশ্ম জ্বালানির প্রক্রিয়াকরণের কাজে লাগে হাইড্রোজেন গ্যাস, যার সংকেত হচ্ছে H2, আচ্ছা। চলো পরের প্রশ্ন হচ্ছে 3 থেকে চলে এলাম, 2 থেকে 10টি প্রশ্ন সম্পূর্ণ শেষ হলো। 3 থেকে দেখো, যার মান প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকছে। বলা হচ্ছে কচুরিপানা দুটি ব্যবহার উল্লেখ করো। বলা হচ্ছে কচুরিপানা দুটি ব্যবহার হচ্ছে যে সার হিসেবে কিন্তু কি ব্যবহার করা হয়, সার হিসেবে ব্যবহার করা হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আর এছাড়াও দেখো কচুরিপানার পচনশীল হয়, এটি কম্পোস্ট সার তৈরিতে ব্যবহৃত হয় যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এছাড়া শুকনো কচুরিপানা গরু, ছাগল, হাঁস, মুরগির খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় বা করা যায়, বিশেষ করে শীতকালে এটা কিন্তু কচুরিপানাটার কাজে লাগে, বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, 2 নম্বর বলা হচ্ছে যে তামার একটি পরমাণুর চেয়ে সোনার একটি পরমাণু বেশি ভারী। কোন পরমাণুটিতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা অপর পরমাণুটির চেয়ে বেশি বলে তুমি মনে করো? তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে হচ্ছে সোনা বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে তামা। সোনা ও তামার মধ্যে কোন পরমাণুটি সব থেকে বেশি হবে, ভারী বলে মনে হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এর মধ্যে কার পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা বেশি হবে, বা ইলেকট্রন ও প্রোটনের মোট ভর কার বেশি হবে, সেই ক্ষেত্রে আমাদের বিচার করতে হবে। দেখো আমি কি লিখেছি দেখো, সোনার একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা তামার একটি পরমাণুর চেয়ে বেশি। কারণ সোনা যাকে সংক্ষেপ হচ্ছে ইউ সোনা, ভালো করে মনে রাখবে। ইউর সংকেত হচ্ছে সোনার সংকেত হচ্ছে ইউ। একটি ভারী মৌল কারণ কি হচ্ছে, এবং এর পারমাণবিক ক্রমাঙ্ক বলা হচ্ছে 79, অর্থাৎ 79। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক কার বেশি হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছি সোনার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 79, আর তামা যাকে সিইউ সংকেত হচ্ছে সিইউ, কপার মানে কি জানি আমরা, তামা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। কেমন? তাহলে এবার আমরা সহজে বুঝতে পারছি সোনার পরমাণু ভারী হবে না তামার পরমাণু ভারী হবে। নিশ্চয়ই বা অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এখানে সোনার পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা বেশি হচ্ছে। সুতরাং এক্ষেত্রে ভারী কোনটা হবে, সোনাটাই ভারী হবে। যা পারমাণবিক সংখ্যা মানে একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা সাধারণত পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে সাধারণত কি বলি আমরা, পারমাণবিক সংখ্যা বলি, এবং পারমাণবিক ভরের মধ্যে একটি সম্পর্ক রাখে। যেহেতু সোনার পারমাণবিক ভর তামার চেয়ে বেশি, তাই এতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাও বেশি হয়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন রয়েছে দেখো, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? দেখো বাড়িতে জল যে সরবরাহ করা হয়, যে কোনো পাকা বাড়িতে আমরা দেখি, আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো আছে, তা উপরে বাড়ির সব থেকে উপরে কিন্তু জলের ট্যাঙ্কটা রাখা হয়। কেন রাখা হয়? এর অ্যান্সারে দেখো, বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক সাধারণত সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে চাপ তৈরি করে সারা বাড়িতে জল সরবরাহ করা যায়। এর ফলে পাম্পের সাহায্য ছাড়াই জলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়, ঠিক আছে? বেশ, চলো পরের প্রশ্ন কি বলা আছে, যে পরের প্রশ্ন বলা আছে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? আমরা জানি যে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন, অর্থাৎ গঙ্গা নদীর ডলফিন বলা হয়। আর একে আমরা কি শস্যু নামেও পরিচিত জানি। গঙ্গা নদীর ডলফিন হচ্ছে যে ভারতের জলজ প্রাণী হলো গঙ্গা নদীর ডলফিন। একে শস্যু বা বলা হয়, শুশুক বলা হয়, তার বেশ শুশুক বলা হয়, বুঝেছে? শুশুক বলা হয়, কেমন? শশু বা শশুক বলা হয়, কেমন? আর পরের প্রশ্ন হচ্ছে এই প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্যাংচুয়ারির নাম লেখো। তবে এই যে গঙ্গা নদীর ডলফিন, এটা হচ্ছে এই প্রাণী সংরক্ষণের জন্য গড়ে ওঠা একটি স্যাংচুয়ারি হলো বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য। বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য, যাকে ইংলিশেও লিখে দিয়েছে দেখো, বিক্রমশিলা আচ্ছা গ্যাঙ্গেটিক ডলফিনস স্যাংচুয়ারি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে 5 থেকে প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম যার সংকেত হচ্ছে Al2O3, অর্থাৎ আমরা এই সংকেতটা লিখতে পারি Al2O3 Al2O3 একটি উভয়ধর্মী অক্সাইড। NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ও HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম Al2O3 যাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বলা হচ্ছে, Al2O3 এর বিক্রিয়ার সমীকরণ দুটি লেখো। দেখো প্রথমে কিন্তু NaOH এর সঙ্গে Al2O3 এর
বিক্রিয়া করা হবে। দেখো এখানে কি লিখেছি আমি, যে প্রথমে হচ্ছে Al2O3 যাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড। সুতরাং আমরা প্রথমে ওই বিক্রিয়া করব NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইডের আমরা বিক্রিয়া করব। এর ফলে কি উৎপন্ন হবে? সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? সোডিয়াম অ্যালুমিনেট। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সাইড দ্রবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে। এই বিক্রিয়ার সমীকরণটা দেখো নিচে লিখে দিয়েছে। এই বিক্রিয়ার সমীকরণটা হচ্ছে Al2O3, কি বলা আছে? Al2O3 প্লাস 2NaOH 2 সংখ্যক অণু, অর্থাৎ 2NaAl2 অর্থাৎ 2NaAlO2 প্লাস H2O। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এই জিনিসটা উৎপন্ন হচ্ছে। এগুলো হয় সোডিয়াম অ্যালুমিনেট। কি বলা হয়? NaAlO2 অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনেট। বুঝা যাচ্ছে? তারপরে চলো আবার একটা Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এর সমীকরণটা দেখো, এর সমীকরণ দিয়েছে Al2O3 প্লাস 6HCl থেকে বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর প্লাস H2O 3H2O। ঠিক আছে, এই সমীকরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে। চলো 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে দুটি দর্পণকে আনতভাবে রাখা হলো। দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ দুটির মাঝের কোণ কত? আমরা একটা সূত্র জানি, তাহলে n ইকুয়ালস টু 360/θ কোণ। কি বলেছে? n ইকুয়ালস টু 360/θ কোণ আর ইকুয়াল -1। এই সূত্রটা জানি আমরা। তাহলে দেখো, যদি দুটি দর্পণের অ্যান্সারটা কি লিখেছি দেখো, যদি দুটি দর্পণের মধ্যে বস্তুর স্থাপন করার পর 5টি কি বলেছে? 5টি প্রতিবিম্ব তৈরি হয়, তবে দর্পণ দুটির মধ্যে কোণ হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে সমাধানটা আমরা করছি। দেখো এখানে প্রতিবিম্বের সংখ্যা বলা হচ্ছে 5টি, যাকে আমরা n সংখ্যক ধরেছি। n সংখ্যক বিন্দু অর্থাৎ প্রতিবিম্ব কতগুলো হচ্ছে? 5টি হচ্ছে। প্রতিবিম্ব কতগুলো হচ্ছে? 5টি। যে দর্পণদ্বয়ের মধ্যবর্তী কোণ ধরেছি কত? থিটা কোণ ধরেছি। কি কোণ ধরেছি? থিটা কোণ। মধ্যবর্তী কোণ ধরেছি কত? থিটা কোণ বলা হচ্ছে ধরেছি। এবার দেখো আমরা কি করেছি। এবার দেখো আমরা জানি n ইকুয়ালস টু সূত্র কি হচ্ছে? n ইকুয়ালস টু হচ্ছে গিয়ে n ইকুয়ালস টু কি হচ্ছে? n ইকুয়ালস টু 360 বাই কত হচ্ছে? থিটা কোণ -1। এই সূত্রটা তোমরা সবসময় মনে রাখবে যে দুটি দর্পণের মধ্যবর্তী কোণের মান কত হবে তার বের করার নিয়ম হচ্ছে n ইকুয়ালস টু কি হয়? 360/θ -1। ঠিক আছে, এবার এইভাবে আমরা গণিতটা করবো। তাহলে n এর মান কত বলা হয়েছে? বা n এর মান 5 বলা হচ্ছে। ইকুয়ালস টু কত হচ্ছে? এখানে 360 ডিগ্রি বাই থিটা কোণ ইকুয়াল -1। এবার দেখো বা -1টা এইদিকে নিয়ে এলে কত হবে? তাহলে 5 + 1 হয়ে যাবে। ইকুয়ালস টু কত হবে? 360 ডিগ্রি বাই থিটা কোণ। বুঝছো? বা এক্ষেত্রে 5 আর 1 কত হয়? 6 হয়, জানি আমরা 6 হয়। 6 ইকুয়ালস টু কত হচ্ছে? 360 বাই হচ্ছে থিটা কোণ। এবার বা থিটা কোণের সঙ্গে যদি আমরা 6 গুণ করি, অর্থাৎ 6 ইন্টু থিটা কোণ ইকুয়ালস কত হচ্ছে? 360 ডিগ্রি বা কত হচ্ছে? থিটা কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? 360 ডিগ্রি বাই 6। 6 6 36, 6 আর 6 0 0 অর্থাৎ 60। অতএব থিটা কোণ কত হবে? থিটা কোণ ইকুয়ালস টু কত হবে? 60 ডিগ্রি হবে। থিটা কোণ কত হবে? থিটা কোণ ইকুয়ালস টু কত হবে? 60 ডিগ্রি কোণ হবে। বুঝা যাচ্ছে? তাহলে এখানে উত্তর কত হলো? 60 ডিগ্রি হলো। সুতরাং দর্পণ দুটির মধ্যে কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তন সাহায্য করে? বলেছে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে দেখো বয়ঃসন্ধিকালে শরীরে দ্রুত পরিবর্তনের মূলত ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, যার সংক্ষেপ হচ্ছে FSH। FSH এর পুরো নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবং LH হচ্ছে লিউটিনাইজিং হরমোন।
আর এই দুটোর জন্য দায়ী হচ্ছে। এই হরমোনগুলোর বয়ঃসন্ধির সময় শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায়। কী কী পেলাম আমরা? ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এই হরমোনগুলো বয়ঃসন্ধিকালীন সময়ের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটাতে সাহায্য করে, বুঝছে? আর যেমন দেখো, যেমন মেয়েদের শারীরবৃত্তীয় ক্রিয়া ও বিভিন্ন অঙ্গের পরিবর্তন এবং ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন, পেশি বৃদ্ধি ইত্যাদি। কেমন? চলো পরবর্তী থেকে আমরা পরবর্তী বলা আছে, হুপিং কাশি ও জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবগুলি কোন কোন প্রকৃতির হয়? এর অ্যান্সারটা হচ্ছে, দেখো এর অ্যান্সার হচ্ছে নিচের দেখো, অ্যান্সার হচ্ছে হুপিং কাশি, দেখো যার বোটেট্রেলা পারচুসিস এটা হচ্ছে তোমাদের হুপিং কাশির জন্য দায়ী, কেমন, নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। অন্যদিকে জলাতঙ্ক রোগ যাকে বলা হয় র্যাবিস ভাইরাসের নামক এক প্রকার ভাইরাসের কারণে হয়ে থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন চলো, 9 দাগের প্রশ্ন কি হচ্ছে? 9 দাগের প্রশ্ন হচ্ছে জীবদেহ গঠনের ধাপগুলি কি কি? দেখো জীবদেহ গঠনের ধাপগুলি হলো, এক নম্বর হচ্ছে কোষ থেকে কি কলা, তারপরে অঙ্গ, তারপরে তন্ত্র এবং শেষে জীব বা পূর্ণাঙ্গ দেহ। এই ধাপগুলি একটির পর একটি সজ্জিত করে একটি জীবদেহ তৈরি হয়, বুঝেছে? চলো এরপর প্রশ্ন কি বলেছে? 10 দাগের প্রশ্নটা দেখো, 10 দাগে কি প্রশ্ন বলা হচ্ছে? এই 10 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ও জল পরিশোধনে চারকোল ব্যবহার করা আছে, কোনটির কোন ধর্ম এইসব কাজে উপযোগী? তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইটের ও জল পরিশোধনে চারকোলের ব্যবহার আছে। গ্রাফাইটের জল পরিশোধনে চারকোলের ব্যবহার আছে, কোনটি কোন ধর্ম এইসব কাজের উপযোগী? দেখো গ্রাফাইট এবং কাঠকয়লা উভয়ই কার্বন থেকে তৈরি হয়, কেমন? গ্রাফাইট এবং কাঠকয়লা উভয় কার্বন থেকেই তৈরি হয়, তবে তাদের বৈশিষ্ট্য এবং ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। গ্রাফাইট মূলত তড়িৎ পরিবাহী এবং জল পরিশোধনের চারকোল শোষক হিসেবে কাজ করে। গ্রাফাইটের বৈদ্যুতিক পরিবাহিতা এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়তা একে তড়িৎদ্বারের জন্য উপযুক্ত করে তোলে, কেমন? যখন চারকোলের ছিদ্রযুক্ত গঠন এবং পৃষ্ঠতল শোষণ ক্ষমতার কারণে জল পরিশোধনের কাজে লাগে, কেমন? চলো পরবর্তী দেখি আমরা। পরবর্তী বলা আছে যে 3-4টি বাক্যে উত্তর দাও। আমরা 3 দাগের সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো 2 নম্বর প্রশ্নগুলো শেষ করেছি। এবার 3 নম্বরের প্রশ্ন 10টি করতে বলা হচ্ছে। 10টি 3 নম্বরের প্রশ্ন থাকছে, 3-4টি বাক্যে উত্তর দিতে হবে, ঠিক আছে? অতিরিক্ত উত্তর কিন্তু এখানে চাইছে না, এখানে 3-4টি বাক্যে তোমাদেরকে উত্তর দিতে হবে, ঠিক আছে? চলো কি বলেছে প্রথম প্রশ্ন দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন বলছে একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও, এদের মধ্যে পার্থক্য কি কি হতে পারে? দেখো একটি সৎ প্রতিবিম্ব একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ হবে, একটি সৎ প্রতিবিম্ব হলো সেই প্রতিবিম্ব যা পর্দায় ফেলা যায়, যেমন সিনেমার পর্দা, বুঝেছে? একটি সৎ প্রতিবিম্ব সেটাই হবে যেটা হচ্ছে পর্দায় ফেলা যায়, যেমন সিনেমার পর্দা। অন্যদিকে অসৎ প্রতিবিম্ব হলো সেই প্রতিবিম্ব যা পর্দায় ফেলা যায় না। অসৎ প্রতিবিম্ব কখনোই পর্দায় ফেলা যায় না, যেমন আয়নায় দেখা নিজের প্রতিবিম্ব, যেমন সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্যটা এবার আমরা দেখে নিই, কেমন? তাহলে সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্যটা দেখো, প্রথম বলা হচ্ছে এই পর্দার উপস্থিতি যদি লক্ষ্য করি আমরা, সৎ প্রতিবিম্বের পর্দায় ফেলা যায় কিন্তু অসৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। আমরা প্রথমে আমরা দেখেছি এক্সাম্পল হিসাবে। আর উদাহরণ গঠনের দিক দিয়ে যদি পার্থক্য দেখি আমরা, তাহলে সৎ প্রতিবিম্ব আলোক রশ্মির প্রকৃত মিলন দ্বারা গঠিত হয়, যখন অসৎ প্রতিবিম্ব আলোক রশ্মির কাল্পনিক মিলন দ্বারা গঠিত হয়, আচ্ছা? এবার এর দিক দিয়ে যদি পার্থক্যটা আমরা লক্ষ্য করি, এর পার্থক্য হচ্ছে যে সৎ প্রতিবিম্ব সাধারণত উল্টো হয়, আর যখন অসৎ প্রতিবিম্ব কি হয়, সোজা হয়। যখন সৎ প্রতিবিম্ব সাধারণ উল্টো হয়, তখন অসৎ প্রতিবিম্ব কি হয়, সোজা হয়, বুঝেছে? এর উদাহরণ হিসেবে দেখো, সিনেমার পর্দা হলো সৎ প্রতিবিম্বের উদাহরণ, অন্যদিকে আয়নায় দেখা নিজের প্রতিবিম্ব বা জলের উপর প্রতিফলিত প্রতিবিম্ব হলো অসৎ প্রতিবিম্বের উদাহরণ। আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে গঠনকারী মাধ্যম। এর গঠনকারী মাধ্যমগুলো কি আছে দেখি, যে গঠনকারী মাধ্যম হচ্ছে গঠনকারী মাধ্যমের মধ্যে দিয়ে পার্থক্য দেখি। অবতল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করে, আর অপরদিকে সমতল ও উত্তল দর্পণ অসৎ প্রতিবিম্ব গঠন করে, বুঝেছে?
তারপরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 1+2 অর্থাৎ দুটো প্রশ্ন রয়েছে পরের দাগে, 4 দাগে 2টা দেখো। প্রাইমোরডিয়ালস ইউট্রিকল কি? আর এটা হচ্ছে উদ্ভিদের গহ্বর এর ভূমিকা উল্লেখ করো। তাহলে চলো যে আমরা এর অ্যান্সারটা ভালো করে দেখি। যে বলা আছে উদ্ভিদ কোষের কি বলা আছে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতর দিকে এর পরিধি বরাবর যে প্রোটোপ্লাজমিক লাইনিং দেখতে পাওয়া যায় তাকে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলা হয়। আচ্ছা, কি বললাম যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতর দিয়ে দিকের পরিধির বরাবর যে প্রোটোপ্লাজমিক লাইনিং দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলি, প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে উদ্ভিদ কোষের গহ্বরের ভূমিকা কি? উদ্ভিদ কোষের গহ্বরের ভূমিকা হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে জল ও খাদ্য উপাদান সঞ্চয় করা। জল ও খাদ্য উপাদান সঞ্চয়। উদ্ভিদ কোষের গহ্বরের জল, খাদ্য উপাদান যেমন শ্বেতসার, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান সঞ্চয় করে রাখে। তারপরে হচ্ছে দেখো তারপরে বলা হচ্ছে যে বর্জ্য পদার্থ নিষ্কাশন। দেখো এই যে বলা হচ্ছে যে কোষের বর্জ্য পদার্থ যেমন ক্রিস্টাল, টক্সিন ইত্যাদি গহ্বরে জমা হয় এবং পরে নিষ্কাশিত হয়। ঠিক আছে, এটা 2 নম্বর ছিল। আর 3 নম্বর দেখো, 3 নম্বর ভূমিকাটা দেখো কোষের দৃঢ়তা। গহ্বর জল দ্বারা পূর্ণ, অর্থাৎ কোষের গহ্বর জল দ্বারা পূর্ণ থাকার কারণে কোষকে দৃঢ়তা প্রদান করে এবং কোষের আকার বজায় রাখতে সাহায্য করে। বুঝেছে? এরপরে কি আছে দেখি আমরা। এরপরে দেওয়া আছে 4 নম্বর বলছে কোষের চাপ নিয়ন্ত্রণ। কোষের চাপ নিয়ন্ত্রণ কি বলা হচ্ছে, যে গহ্বরটি সাইটোপ্লাজমের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা কোষের অঙ্গ সংস্থান এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বেশ কটি দিয়েছি, এর মধ্যে তোমরা যে কোনো 2টি বা 3টি দিয়ে দেবে। কেমন? তাহলে এখানে আমি 5-6টি উল্লেখ করে দিয়েছি, 5-6টি ভূমিকা দিয়েছি। তোমরা অবশ্যই 2টো কি 3টে তোমরা অবশ্যই দেবে। 2 নম্বর যেহেতু বলা হচ্ছে তোমরা 2টো কি 3টে উল্লেখ করবে। 5 নম্বর কি বলা হচ্ছে, 5 নম্বর দেখো কোষ বিভাজন ও বৃদ্ধি। কোষ বিভাজন ও বৃদ্ধি। গহ্বরটি অর্থাৎ কোষ গহ্বরটি কোষ বিভাজন এবং বৃদ্ধির সময় সাইটোপ্লাজমের আয়তন নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্থাৎ কোষ গহ্বরগুলি কোষ বিভাজন এবং বৃদ্ধির সময় সাইটোপ্লাজমের আয়তন নিয়ন্ত্রণে সাহায্য করে। 6 নম্বর কি বলা আছে, যে 6 নম্বর পরিপাক ও সহিষ্ণুতা। কি বলা আছে, পরিপাক ও সহিষ্ণুতা। পরিপাক ও সহিষ্ণুতার দিক দিয়ে যদি আমরা দেখি এর ভূমিকাটা, সেক্ষেত্রে হবে দেখো যে কিছু গহ্বর, কোষীয় গহ্বর যেমন লাইসোসোম কোষের অভ্যন্তরে পরিপাক এবং ক্ষয়িষ্ণুতা প্রক্রিয়ায় অংশ নেয়। এভাবে উদ্ভিদ কোষের গহ্বর বা ভেকুয়ালস শুধুমাত্র জল বা বর্জ্য পদার্থ জমা রাখার জন্য নয়, বরং এটি কোষের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে জড়িত। বুঝেছে? এরপরে 3 নম্বর, 4 থেকে 3 নম্বর প্রশ্ন দেখো। 4 থেকে 3 নম্বর প্রশ্ন বলা আছে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের পরমাণুর গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র, ভারী এবং ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান এবং পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা থাকে। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত প্রধান সিদ্ধান্তগুলো হলো যে 1 নম্বর হচ্ছে দেখো, 1 নম্বর বলা আছে যে পরমাণু কেন্দ্রের কি বলা আছে, 1 নম্বর বলছে পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসের দিকে দিয়ে দেখো এর 3টি বলা হয়েছে। দেখো পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসে বলা আছে পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে একটি ক্ষুদ্র, ভারী এবং ধনাত্মক আধানযুক্ত অংশ রয়েছে যা নিউক্লিয়াস নামে পরিচিত। আর 2 নম্বর বলা হচ্ছে দেখো, 2 নম্বর বলা হচ্ছে যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান কি বলা আছে, ফাঁকা। অর্থাৎ এক্ষেত্রে দেখো আলফা কণাগুলি সোনার পাতের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুব কমই বিক্ষিপ্ত হয়েছিল, যা প্রমাণ করে যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা ছিল। আচ্ছা, 3 নম্বর বলা আছে যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। আর এক্ষেত্রে দেখো কি বলা আছে, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান থাকে, অনেকটা সৌরজগতের গ্রহগুলির মতো। কেমন? যে এরকম যদি কেন্দ্রে যদি নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকলে এখানে নিউক্লিয়াসটা কিন্তু 2টি কণা দ্বারা, একটা হচ্ছে প্রোটন কণা আর একটা নিউট্রন কণা। প্রোটনের প্লাস থাকে আর নিউট্রনের চার্জলেস থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস গঠিত হয়। এর বাইরের কক্ষপথে দেখো বৃত্তাকার কক্ষপথে অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণাগুলো কি বৃত্তাকার কক্ষপথে ঘোরে। কেমন? প্রথম কক্ষপথে সর্বদা 2টি থাকবে ইলেকট্রন, আর তারপরে যত কক্ষপথগুলো অর্থাৎ বাইরের কক্ষপথগুলোতে সর্বাধিক 8টি করে ইলেকট্রন কিন্তু ঘুরবে।
বা ইলেকট্রনের চারপাশে ঘুরবে। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের বা ইলেকট্রনের প্রথম কক্ষের বাইরে যতগুলো কক্ষ থাকবে প্রতিটা কক্ষে কিন্তু 8টি করে ইলেকট্রন বিন্যস্ত থাকবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। পরের প্রশ্ন বলা আছে, তোমাকে একটি রবারের তৈরি বল ও 2 ধরনের তরল পদার্থ দেওয়া হলো, কিভাবে কিভাবে বুঝবে যে ওই তরল দুটির মধ্যে কোন তরলটির ঘনত্ব বেশি? কেমন? তাহলে দেখো এর অ্যান্সারটা অতীব সহজ। দেখো একটি তরলের ঘনত্ব বেশি বা বেশি তা বোঝার জন্য আমি এটি রাবারের বলকে দুটি তরলের ছেড়ে দেখতে পারি, যে তরলের বলটি বেশি ডুবে যাবে তার ঘনত্ব কম হবে। অর্থাৎ ঘনত্বের ধারণাটা তোমরা এবার লাভ করো। ঘনত্বের ধারণা কি জানি আমরা? ঘনত্ব হলো একটি বস্তুর একক আয়তনের ভর। বস্তুর একক আয়তনের ভর কি বলা হলো? বস্তুর একক আয়তনের ভর, অর্থাৎ একই আয়তনের দুটি বস্তুর মধ্যে যেটির ভর বেশি সেটির ঘনত্ব কিন্তু বেশি হবে। এর কৌশল কি হবে? বল পরীক্ষার কৌশলটা এবার লক্ষ্য করো। যে দুটি ভিন্ন তরলের একটি রবারের বল ছেড়ে দিলাম, যে তরলের বলটি বেশি ডুবে যাবে সেটি বেশি ঘনত্ব কম হবে, সেটির বেশি ঘনত্ব, অর্থাৎ তার ঘনত্ব সেটি তার আচ্ছা, যে তরলে বলটি বেশি ডুবে যাবে সেটির ঘনত্ব হবে, এটা কেটে দাও, সেটির ঘনত্ব কম হবে। অর্থাৎ সেই তরলের ঘনত্ব কি হয়? সেই তরলের ঘনত্ব কম হবে। বুঝেছো? এরপর বলা হচ্ছে যে তরলে বলটি কম ডুববে বা ভাসবে সেটি বেশি ঘনত্ব হবে। তার ঘনত্ব কি হবে? ঘনত্ব বেশি হবে। ঘনত্ব কি হবে? ঘনত্ব বেশি হবে। বুঝেছো? বেশি হবে। যে তরলে বলটি কম ডুববে তার বা ভাসবে সেটি, বা সম্পূর্ণ ডুবে গেলে কিন্তু মনে রাখবে তার ঘনত্ব কিন্তু কম। আর যেটা আংশিক ডুবে গেছে বলে মনে হয় তার ঘনত্ব কিন্তু বেশি। কেমন? এবার চলো কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে যে কারণ এরকম হওয়ার কারণটা হলো যে যে একটি বস্তুকে তরলে ডোবানোর সময় তরল বস্তুটিকে উপরে তোলার জন্য একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যাকে আমরা প্লবতা বলে জানি। তাই প্লবতা বস্তুর ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি ভাসে, আর কম হলে কি ডুবে যায়। বুঝছে? যদি দুটি তরলের মধ্যে একটি বেশি ঘন হয় বা ঘনত্ব বেশি হয়, তবে সেই তরলটি বস্তুর উপর বেশি প্লবতা প্রয়োগ করবে, যার ফলে বস্তুটি কম ঘনত্বযুক্ত তরলের চেয়ে বেশি ভেসে থাকবে। আচ্ছা, আর উদাহরণ হিসেবে যদি আমরা বলি এক্ষেত্রে দেখো যে ধরা যাক একটি পাত্রে জল আছে। কেমন? ধরা যাক একটি পাত্রে জল আছে, আর সেই জলটা কিন্তু কি বলা হচ্ছে? সেই জলটি এবং অন্যটিতে তেল আছে। একটি পাত্রে জল আছে আর অন্য পাত্রে তেল আছে। দুটি পাত্রেই একটি রাবারের বল ছেড়ে দিলে, বা দুটি রাবারের বল দুটো পাত্রে দুটি একই আয়তনের বা একই ভরযুক্ত দুটি বল কিন্তু তোমরা ফেলো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে বলটি জলে বেশি ডুবে গেছে। যে বলটি জলে বেশি ডুবে গেছে এর কারণ হচ্ছে জলের ঘনত্ব তেলের চেয়ে কম। কারণ আমরা অবশ্যই জানি তেলের ঘনত্ব জল থেকে বেশি হয়, জলের ঘনত্ব সবথেকে কম হয়, তাই জল বলটির উপর কম প্লবতা প্রয়োগ করছে। বুঝেছে? ফলে বলটির বেশি ডুবে যাবে। অর্থাৎ যে তরলের ঘনত্ব বেশি হবে তার প্লবতা কম হবে, আর যে তরলের ঘনত্ব কম হবে তার প্লবতা বেশি হবে। আর যেহেতু প্লবতা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, প্লবতা সর্বদা কি হয়? ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে। বুঝেছে? সুতরাং এই পরীক্ষার মাধ্যমে আমি খুব সহজেই দুটি তরলের মধ্যে কোনটি বেশি ঘন তা বুঝতে পারি। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? খাদ্য প্রক্রিয়াকরণের অণুজীবরা কিভাবে সাহায্য করে? খাদ্য প্রক্রিয়াকরণের অণুজীবরা বিভিন্নভাবে সাহায্য করে। প্রধানত গাজন, অর্থাৎ গেজে ওঠে যাকে বলা হয়, গাজন পদ্ধতি যাকে বলা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। আর এই প্রক্রিয়ায় অণুজীব যেমন ব্যাকটেরিয়া এবং ইস্ট খাদ্যকে নির্দিষ্ট উপায়ে রূপান্তরিত করে, যা খাদ্যটিকে সংরক্ষণ করতে, স্বাদ ও গন্ধ উন্নত করতে এবং পুষ্টিগুণ বাড়াতে সাহায্য করে। কেমন? এরপর কি বলা আছে? যে উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এক্ষেত্রে দই চিজ পনির এক্ষেত্রে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, পেনিসিলিয়াম নামক ছত্রাক এর কয়েকটি প্রজাতির দুধের ল্যাকটোজ শর্করা অণুজীবের গাজন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড এ পরিণত হয় এবং দই, চিজ, পনির, মাখন প্রভৃতিতে পরিণত হয়। আচ্ছা, এবার যদি ভিনিগারের ক্ষেত্রে লক্ষ্য করো, যে ভিনিগারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটিক নামক ব্যাকটেরিয়া শর্করা দ্রবণ থেকে সন্ধান ক্রিয়ায় কিন্তু ভিনিগার তৈরি হয়।
এবার দেখো ইডলি ও দোসা। দক্ষিণী ভারতে যে ইডলি দোসা খুব প্রচলিত, সেই ইডলি আর দোসাটা কীভাবে তৈরি হয় দেখো। ইডলি ও দোসার পিঠা তৈরিতে ও ইস্ট এবং লিউকোনস্টক ব্যাকটেরিয়া সাহায্য করে। কি বলা আছে? লিউকোনস্টক ব্যাকটেরিয়া সাহায্য করে। কেমন? ইডলি ও দোসায় কি পিঠা তৈরিতে ইস্ট আর কি লিউকোনস্টক ব্যাকটেরিয়া সাহায্য করে। এবার দেখো রুটি ও বিয়ারে, দেখো রুটি ও বিয়ারে কিন্তু এই 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 ব্যাকটেরিয়া ও ছত্রাকেরও প্রয়োজন হয়। দেখো ইস্ট রুটি এবং বিয়ার তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও কিছু অণুজীব খাদ্যকে পচনে সাহায্য করে, যা খাদ্য সংরক্ষণেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের লঘু জ্বলিত দ্রবণের সামান্য MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ ও পর্যবেক্ষণ লেখো এবং MnO2 এর ভূমিকা কি? কেমন? কিভাবে কাজ করবে বা এই MnO2 এই বিক্রিয়ায় কিভাবে কি ভূমিকায় কাজ করবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। অ্যান্সারটা দেখো যে এই MnO2 দেখো যে আমরা হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইডের সংকেত হচ্ছে H2O2 বলা আছে। হাইড্রোজেন পারক্সাইডের সংকেত হচ্ছে কি H2O2 হাইড্রোজেন পারক্সাইডের সংকেত। এই হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে MnO2 দেওয়ার আগেই দেখা যায় যে বিক্রিয়ার প্রায় ঘটছে না। যে হাইড্রোজেন পারক্সাইডে MnO2 দেওয়ার আগেই, অর্থাৎ প্রথমে কিন্তু MnO2 দেব না। একটি পাত্রে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড সামান্য কিছু হাইড্রোজেন পারক্সাইড রেখে বা টেস্ট টিউবে কিন্তু সেখানে কিন্তু কিছু একটা বিক্রিয়া ঘটছে না। কেমন? এরপরে দেখো কখন সেটা MnO2 দেওয়ার আগে, অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেওয়ার আগে কিন্তু দেখছি বিক্রিয়া প্রায় ঘটছে না। যখন আমরা MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করছি, এরপর দেখা যায় যে দ্রুত বিক্রিয়া ঘটে। আর MnO2 যোগ করার পরে এই হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে H2O2 এর সঙ্গে যদি MnO2 বিক্রিয়া করি, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা দ্রুত করছে। কেমন? আর অক্সিজেনের বুদবুদ বেরোচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানলাম? এখানে MnO2টা এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। কেমন? তাহলে অনুঘটক যোগ করা থেকে বিক্রিয়াটা দ্রুত হচ্ছে। আমরা জানি অনুঘটকের কাজ কি? বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করা, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করা। তাহলে এক্ষেত্রে MnO2 কি হচ্ছে? অনুঘটক হিসেবে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো? ওই যে MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা দেওয়াতে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড থেকে কি না অক্সিজেনের বুদবুদ বেরোচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো এর বিক্রিয়ার সমীকরণ কি দেওয়া আছে? 2H2O2 বলা হচ্ছে 2H2O2 E2 এখানে তীর চিহ্নটা দিয়ে দাও। তীর চিহ্ন থেকে কি উৎপন্ন হচ্ছে যে 2H2O প্লাস O2। বুঝেছে? তাহলে কি আর এখানে অনুঘটক হিসেবে কি কোথায় প্রয়োগ করা হবে? এখানে MnO2 এই তীর চিহ্নের উপরে বা নিচে তোমরা এইভাবে লিখে দেবে MnO2। আচ্ছা, তাহলে H2O2 MnO2 এর উপস্থিতিতে কি উৎপন্ন হবে? জল আর অক্সিজেন উৎপন্ন হবে। দুই অণু জল এবং এক অণু অক্সিজেন উৎপন্ন হবে। দুই অণু H2O2 সঙ্গে MnO2 বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? অর্থাৎ দুই অণু দুই অণু জল উৎপন্ন হবে আর এক অণু অক্সিজেন উৎপন্ন হবে। আমি এই বিক্রিয়ার সমীকরণটা নিচে লিখে দিয়েছি, ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে নাও। এরপর কি বলা আছে দেখো, এরপর এখানে ভূমিকা কি? MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কি? আমি পূর্বে বলেছি অনুঘটক হিসেবে কাজ করেছে। তাহলে উক্ত বিক্রিয়ায় MnO2 অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং আমাদের বুঝে নিতে হবে যে ক্ষেত্রে MnO2 অনুঘটক রূপে কাজ করছে। এখানে অনুঘটক রূপে MnO2 অনুঘটক রূপে কাজ করছে। চলো পরের প্রশ্ন কি বলেছে? তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো। এটা কিন্তু তোমরা নিজে বানিয়ে লিখতে পারো। তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো এমন একটি ঘটনার কথা লেখো যে সেটা হচ্ছে তোমরা নিজের ভাষায় লিখতে পারো। এখানে আমি একটা কিছু লিখে দিয়েছি দেখো, যে একদিন বন্ধুরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য ও পথে সিগারেট খাওয়ার জন্য আমাকে জোর করেছিল, কিন্তু আমি তাদের সরাসরি না বলে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আমি সে সময় ওই না বলেই ঠিক কাজ করেছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে যত বড়ই অঘটন হোক না কেন, যে যে আমরা বন্ধু বান্ধব বা পিতামাতার অনেক কাজ অনেক অন্যায় বা ভুল স্বীকার করে নেওয়ার জন্য আমরা অনেক সময় নাও করে বলে থাকি, বা এমন কিছু সত্য ঘটনার জন্য তোমরা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু না বলবে। অর্থাৎ পজিটিভ ঘটনার ক্ষেত্রে তোমরা সর্বদাই না শব্দ ইউজ করবে, কিন্তু নেগেটিভ ঘটনার সঙ্গে যুক্ত না শব্দটা কখনোই ইউজ করবে না। কেমন? চলো
পরের প্রশ্ন কি বলা আছে, 7 নম্বর প্রশ্ন বলা আছে কার্বন ডাইঅক্সাইডের একটি প্রধান শিল্প ব্যবহার লেখো। আর এর সঙ্গে যুক্ত আর একটি প্রশ্ন হচ্ছে পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। এটা হচ্ছে 1+2 বলা আছে 1+2। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো কি বলা আছে, যে এক্ষেত্রে বলা আছে যে মার্বেল পাথরের সংকেত কি বলা আছে, মার্বেল পাথরের সংকেত হচ্ছে যে CaCO3 ভালো করে মুখস্থ করবে। মার্বেল পাথরের সংকেত হচ্ছে CaCO3, আর হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, অর্থাৎ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। তাহলে এইখানে সংকেত দুটো লিখে দিয়েছি আমি, যে কার্বন ডাইঅক্সাইডের একটি প্রধান শিল্প ব্যবহার লেখো, আর পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত। তাহলে এই দুটো হচ্ছে রাসায়নিক পদার্থ, এই দুটি রাসায়নিক পদার্থের সংকেত আমরা লিখে দিয়েছি। সংকেত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। এই দুটি মাত্র আমরা প্রথমে রাসায়নিক পদার্থের সংকেত লিখে দিলাম, আর এরপরে আমরা দেখবো যে এর সমীকরণ কিভাবে কাজ করছে। দেখো এক্ষেত্রে সমীকরণ হচ্ছে যে এর থেকে সমীকরণ হচ্ছে যে CaCO3 এর সঙ্গে, অর্থাৎ মার্বেল পাথরের সঙ্গে কি বলা আছে, মার্বেল পাথরের সঙ্গে HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, যে CaCl2 প্লাস CO2 আর H2O উৎপন্ন হচ্ছে। বুঝছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 9 নম্বর প্রশ্ন দেখো। দেখো কি কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। 9 নম্বর প্রশ্ন, চারিদিকে 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কি কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। তো বনকে বাঁচানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে হচ্ছে বৃক্ষছেদনের হ্রাস করা, 1 নম্বর পয়েন্ট রয়েছে বৃক্ষছেদন হ্রাস করা। দেখো বনভূমি ধ্বংসের প্রধান কারণ হচ্ছে বৃক্ষছেদন হ্রাস। দেখো গাছ যদি আমরা প্রতিনিয়ত কেটে ফেলি সেক্ষেত্রে কি হচ্ছে, পরিবেশের অবশ্যই তার ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেমন, যেহেতু উষ্ণতা কার্বন ডাইঅক্সাইড অলরেডি পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে, আর এক্ষেত্রে আমাদের পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড সেটা গ্রহণ করে কে, গাছই গ্রহণ করে। কেননা গাছ কিন্তু সবুজ উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া শ্বাস করতে পারে না। সুতরাং কার্বন ডাইঅক্সাইড ছাড়া যদি কার্বন ডাইঅক্সাইড যদি তার পরিমাণ বেড়ে যায় তাহলে তাহলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ঘাটতি হবে, অর্থাৎ গাছ আর অক্সিজেন তৈরি করতে ব্যর্থ হবে। এক্ষেত্রে কি বলা আছে দেখো, বৃক্ষচ্ছেদনের হ্রাস করার পয়েন্টে কি বলা হয়েছে, যে বনভূমি ধ্বংসের প্রধান কারণ হলো বৃক্ষচ্ছেদন। তাই কাঠ ও অন্যান্য বনজ সম্পদের জন্য গাছ কাটা কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে বিকল্প উপকরণ ব্যবহার করা যেতে পারে। আচ্ছা দেখো এখন কিন্তু অনেকে আর আমরা গাছ ফাছ বেশি কেটে বা গাছ কেটে যে তক্তা তৈরি করি সেই তক্তা থেকে কিন্তু আমরা এখন কিন্তু আমরা ঘরের ফার্নিচার বা বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র তৈরি করি না, এখন আমরা ধাতুর ব্যবহার করা শিখে গেছি। দেখো 2 নম্বর পয়েন্ট কি বলছে, নতুন চারা রোপণ করা। নতুন গাছ লাগিয়ে বনভূমি পুনরুদ্ধার করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্রুত বর্ধনশীল গাছের প্রজাতি রোপণ করে বনের পরিমাণ বাড়ানো যেতে পারে। আর 3 নম্বর কি বলা আছে, 3 নম্বর পয়েন্টে বলা আছে দেখো বনভূমি সংরক্ষণ। দেখো প্রত্যেককে আমাদের কিন্তু বনভূমি সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। আর দেখো কি বলা আছে, বনভূমিকে প্রাকৃতিক দুর্যোগ যেমন আগুন, বন্যা, ভূমিধস ইত্যাদি থেকে রক্ষা করা উচিত। এছাড়াও বনভূমিকে অবৈধ দখল থেকে বাঁচাতে হবে। দেখো 4 নম্বর হচ্ছে যে বনভূমির সংরক্ষণ। বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণ করা জরুরি। বন্যপ্রাণীর অবৈধ শিকার বন্ধ করতে হবে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন, এর পরের কি বলা আছে, পরের পয়েন্টটা দেখো। এর পরের পয়েন্ট বলা আছে যে জনসচেতনতা বৃদ্ধি। প্রত্যেক মানুষের মধ্যে উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে প্রকাট করে আমাদের মিটিং করে আমাদের জানাতে হবে যে উদ্ভিদ বা সবুজ উদ্ভিদের গুরুত্ব কি, যে বনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। মানুষ যাতে বনের সুরক্ষা সম্পর্কে সচেতন হয় তার জন্য বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। আর 6 নম্বর বলা আছে টেকসই বন ব্যবস্থাপনা। টেকসই বন ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করা উচিত। এই পদ্ধতিতে বনজ সম্পদ এমনভাবেই ব্যবহার করা হয় যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং ভবিষ্যতের জন্য বন সম্পদ সংরক্ষিত থাকে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, যে পরের প্রশ্ন বলা আছে না, পরের একটা পয়েন্ট রয়েছে দেখো, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং। কি বলা আছে, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং। কাগজ এবং অন্যান্য বনজ সম্পদের পুনর্ব্যবহার ও রিসাইক্লিং করে বনের উপর চাপ কমানো যায়। এইসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বনকে বাঁচানো সম্ভব এবং এর ফলে পরিবেশ ও মানবজাতির উপকার হবে। আজকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রের শেষ প্রশ্ন দেখো, কি বলা আছে, যে বেলের 2টি ঔষধি গুণ সম্বন্ধে লেখো।
কেমন? তোমাদের পরিবেশের শেষের অধ্যায়ে কিছু ঔষধি গাছের সম্পর্কে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভালো করে অধ্যায়টা পড়বে। দেখো, বেলের দুটি ঔষধি গুণ সম্বন্ধে লেখো। রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার ছাড়াও গোলমরিচ আর কি কি কাজে লাগে? আমরা প্রায়শই রান্নার কাজে ব্যবহার করে থাকি। এছাড়া এই গোলমরিচ কিন্তু আর কি কাজে লাগতে পারে? এখানে দুটো প্রশ্ন, 10 দাগের কিন্তু দুটো প্রশ্ন রয়েছে। এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের প্রথম প্রশ্ন বলছে বেলের ঔষধি গুণ। বেলের ঔষধি গুণ কি বলা আছে? 1 নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করা। কোষ্ঠকাঠিন্য দূর করা। তাহলে এই পয়েন্টে আমরা দেখবো বেলের 1 নম্বর ঔষধি গুণের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করা। তাহলে আমরা কি লিখতে পারি? যে বেলের শাঁস ফাইবার, বেলের যে শাঁস রয়েছে সেই বেলের শাঁস হচ্ছে ফাইবার সমৃদ্ধ। বেলের শাঁস কিন্তু ফাইবার সমৃদ্ধ হয়, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এটি নিয়মিত খেলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং মল থেকে সুবিধা হয়। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে বেলের ঔষধি গুণ হচ্ছে হজম ক্ষমতা বৃদ্ধি করে। বেল পাচক রসের নিঃসরণ বাড়ায়, যা খাদ্য হজমে সাহায্য করে এবং বদহজম ও গ্যাসের সমস্যা কমায়। আর এর পরের যে অপশানটা রয়েছে, পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গোলমরিচের ব্যবহার। রান্না ছাড়া গোলমরিচ আর কি কি কাজে ব্যবহার করা হয়? রান্না ছাড়া গোলমরিচ আর কি কি কাজে ব্যবহার করা হয়? দেখো, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রান্না ছাড়া গোলমরিচ আর কি কাজে লাগে? এখন হচ্ছে হজমের সহায়তা করা, এই যে হজমের সাহায্য করে। গোলমরিচ হজম ক্ষমতাকে উদ্দীপ্ত করে এবং পেটের গ্যাস বদহজম কমাতে সাহায্য করে, শ্বাসকষ্ট কমায়। আর গোলমরিচ কাশি, সর্দি, দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, অন্যান্য শ্বাসকষ্টের সমস্যা সমাধানেও কার্যকরী। এটি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে এবং কফ দূর করতে সহায়তা করে। ঠিক আছে? তাহলে চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলতে আর নেই, আর এই অবশিষ্ট কিছু অংশ রয়েছে বিশেষ প্রশ্নের। দেখো, অন্যান্য ব্যবহার কি রয়েছে? যে অন্যান্য ব্যবহার রয়েছে, দেখো গোলমরিচে অন্যান্য ব্যবহার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার রয়েছে। সেগুলো হচ্ছে যে গোলমরিচ প্রদাহরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি ব্যথানাশক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত। কেমন? এখানে আমি তোমাদের এই প্রথম মধ্যশিক্ষা পর্ষদের নির্ণীত যে মডিউল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা আমি আজকের সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি সমস্যা কিছু থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কেমন? তো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরে কোনো এক ভিডিওতে। কেমন?